আগামী দিনে যদি বিলীন হয়ে যায়, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যায় কোনো দল, সেটি হবে আওয়ামী লীগ। এটা বাংলাদেশের কোনো দল না, এটা ভারতের একটি প্রাদেশিক দল। এদের নিবন্ধন আগামী দিনে থাকবে কিনা সেটি বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। ডেকেছে আগামী 30 তারিখ বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি দিয়েছে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ঘোষণা দিয়েছি বিকাল 3:30টায় এই পল্টন বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে সংসদ অভিমুখে কালো পতাকা মিছিল হবে। তারা ভয় পাচ্ছে নির্বাচন দিলে যে বিএনপি আবার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে চমক নিয়ে মাঠে নামলো বিরোধী দলগুলো। দর্শক বন্ধুরা, এবার সরকারকে কঠিন হুঁশিয়ারি দিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বিরোধী দলের বেশ কিছু নেতাকর্মীরা। দর্শক বন্ধুরা, অন্যদিকে আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবং সেই সাথে অতি দ্রুত এই সরকার পদত্যাগ করে নতুন নির্বাচন করতে যাচ্ছে এবং সেই সাথে বিএনপির হাতে ক্ষমতা চলে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন বিপি নুরুল হক নূর। আপনারা বিপি নুরুল হক নূরের সেই সকল বক্তব্যগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার বিএনপির নেতা ইশরাক এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল তথ্যগুলো জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। নির্বাচনটাকে যে খেলায় পরিণত করেছিল, যে কাদের ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজেই খেলায় আনফিট, কারণ ফিজিক্যাল টেস্ট করলে তার সেই ফিটনেস নাই, তিনি খেলতে চান খালি সভা সমাবেশে লোকজনকে উস্কানি দেওয়ার জন্য বলে খেলা হবে, লোকজনকে উস্কানি দেওয়ার জন্য, সহিংসতাকে উস্কে দেওয়ার জন্য, ভায়োলেট ইনসাইট করার জন্য খেলা হবে স্লোগান, অথচ নিজেরই ফিটনেস নাই। দামি সংসদ অধিবেশন ডেকেছে আগামী 30 তারিখ বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি দিয়েছে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ঘোষণা দিয়েছি বিকাল 3:30টায় এই পল্টন বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে সংসদ অভিমুখে কালো পতাকা মিছিল হবে, ওদের প্রতি ধিক্কার জানিয়ে। যে ওই সংসদ পবিত্র সংসদ, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা বসবে। কোন ভিনদেশী তাবেদার শক্তি, দেশের সম্পদ লুটেরা শক্তি, ভোট ডাকাত জনবিচ্ছিন্ন কোন তথাকথিত রাজনৈতিক দল, রাজনীতিবিদ ওই সংসদে বসবে না। তার প্রতিবাদ স্বরূপ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রত্যাখ্যাত অস্তুত ব্যক্তিদের নিয়ে কিংস পার্টি করে একটা পার্টিসিপেটরি ইলেকশন দেখানোর জন্য যে পয়সা খরচ করেছে, সালমানের প্রমাণ দিয়েছে 500 কোটি, এসালম দিয়েছে 700 কোটি, দুই ব্যবসায়ী দিয়েছে 1200 কোটি। এই রকমের ডাকাত মাফিয়া লুটেরা আরো শিল্প গোষ্ঠী আছে যারা এই ভোটারবিহীন সরকারকে ক্ষমতায় রেখে এই লুটপাটের সাম্রাজ্যকে বহাল রাখার জন্য তারা সরকারের পেছনে ইনভেস্ট করেছে। তো এত আয়োজন করেও তারা নিজেদের লক্ষ্যই তারা ভোট কেন্দ্রে নিতে পারেনি। সেদিক থেকে আমাদের এটা বিজয় যে হ্যাঁ, মাঠের আন্দোলনে সরকারকে বাধ্য করার কৌশলে আমরা পিছিয়ে গেছি কিছুটা, কৌশল ভুল হয়েছে, সঠিক কৌশল দিয়ে আবার ধরবো। ছাড়ছি না আমরা, ছাড়লে তো নির্বাচনের পরেই থেমে যেতাম। নির্বাচনের পরের দিন থেকেই তো শুরু করেছি প্রেস ক্লাবের সামনে এই ভুয়া নির্বাচনের প্রতিবাদে। তারা যে বলেছে যে ওবায়দুল কাদের সাহেব যে বিরোধী দলের নেতাকর্মীদেরকে ইঙ্গিত করে যে শোক মিছিল করছে, শোক মিছিলে আমরা তোমাদেরকে ঘৃণা প্রকাশ করছি, ধিক্কার জানাচ্ছি এই কালো কাপড় মুখে বেঁধে কালো পতাকা মিছিলের মাধ্যমে। প্রেস ক্লাব পরের দিন দাঁড়িয়েছিলাম, 7-8 ন্যাশনাল পত্রপত্রিকা এসেছিল। সেই জায়গা থেকে তারাই যে দামি নির্বাচনের, তো তিনি খেলার আয়োজন করেছেন। সেই খেলায় যে বিএনপির নেতাদের যাদেরকে যে 30,000 বিরোধী নেতাকর্মীদেরকে জেলে নিয়েছেন, তাদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, প্রলোভন দেখিয়েছেন। তারপরে এই যে কিংস পার্টি, এটাও একটা আন্দোলনের, আমি মনে করি এইটা হচ্ছে আমাদের একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি, যে 95% পিপলকে আমরা এই নির্বাচনকে বর্জন করাতে পেরেছি। এখন এই সরকারকে মানুষ বলছে, আগে বলতো 420 সরকার, এখন বলছে 5% সরকার, যারা 5% জনগণের সরকার। সিরাজুল ভাই বলেছেন যে ইউজুয়ালি নর্মাল হিসাবে ধরা হতো যে বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থনটা আপনার 35-37%-এর মধ্যে ভ্যারি করে, বাকিটা সুইং ভোটার। সে ভাই 35% রিজার্ভ ভোট তো আওয়ামী লীগের কেন্দ্রে থাকবে। আমরা যে এখন যে সংগ্রামটা করছি, জানি না তাতে আমাদের পরিণতি কী হয়। আমাদের অগ্রসর বলেন ইলিয়াস আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্র নেতা, জিভাই বাহাদের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করে যখন আন্দোলন করেছিলেন, এইখান থেকে সরাসরি তুলে নিয়ে গেছে। বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন সাহেবকে উত্তরার বাসা থেকে তুলে নিয়ে গেছিল। র, ডিজিএফআই, এনএসআই যৌথভাবে ইন্টারোগেট করেছে, রও সেখানে ছিল। আমার দেশের একটা পার্টির যারা পাওয়ার পার্টি ছিল, নির্বাচন হলে 5 বছর পর ক্ষমতার পরিবর্তন হলে তারা পাওয়ারে আসে, তার সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরাম একজন ব্যক্তি তুলে নিয়ে গেছে। আপনি ভারতের কাছে জবাব চেয়েছেন
আমরা কি চাই না এই জবাব? কিভাবে আমার দেশের নাগরিককে তুমি তোমার দেশে নিয়ে যাও? কিভাবে এরকম একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী জালেম সরকারকে তুমি সমর্থন দেওয়ার বন্ধুত্বের কথা বলো? এটা ঠিক যে মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল, ইন্দিরা গান্ধীর মতো একটা এনলাইটেড উইমেন সেখানে লিডারশিপের জায়গায় ছিল, এই বিজেপিরই বলেন, ধরেন অটল বিহারী বাজপেয়ীর মতো লোক ছিল, মোটামুটি কিছুটা মডারেট ছিল। কিন্তু মোদি যে ভারতে যে একটা উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রের চেহারা ভারতেই কায়েম করেছে, ভারতই এখন বিভক্ত হয়ে যাচ্ছে। ভারতের সিভিল সোসাইটি এখন সেটা নিয়ে নানান রকমের লেখা লিখছে, প্রতিবাদ করছে। সবাই মিলে বিরোধীরা মোদিকে হটানোর জন্য, মোদির উগ্র হিন্দুত্ববাদ হটানোর জন্য, আরএসএস হটানোর জন্য তারাই বিরোধী জোট করেছে ইন্ডিয়া নামে। এবং কত নিকৃষ্ট মানসিকতা এই মোদি প্রশাসন। তারা ইন্টারন্যাশনাল সেমিনারগুলোতে তখন আর ইন্ডিয়া লেখে না, যে লেখে না স্টেট অফ ইন্ডিয়া, তখন লেখে স্টেট অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তখন লেখে প্রেসিডেন্ট অফ ভারত। মানে এত ওইখানেই এই পরিস্থিতিটা চলছে। একটা সাম্প্রদায়িক রণক্ষেত্রে পরিণত করার জন্য বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির করলেন। বারাণসীতে আবার জ্ঞানব্যাপী আপনার মসজিদে মন্দিরের অস্তিত্ব খুঁজে পাইলেন, পানির ফোয়ারাকে শিবলিঙ্গ বানাইয়া। ওইখানে চলতেছে এই অবস্থা। শেখ হাসিনার এখানকার ট্রাম্প কার্ডও আবার সাম্প্রদায়িক উস্কানি কয়দিন পরেই শুরু হয়ে যাবে, দেখবেন। কোন মন্দিরে হামলা করবে গোয়েন্দা সংস্থা দিয়ে, ছাত্রলীগ দিয়ে, যুবলীগ দিয়ে, তারপরে ওই যে আবার তার যে নাট বল্টু লেসপেন্সার আছে, ঢাকায় থেকে সংবাদ সম্মেলন করাবে, সাম্প্রদায়িক শক্তির নির্মূল করতে হবে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ক্ষমতায়, দেশে এটা হয় কিভাবে? অথচ 15 বছরে কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, সুনামগঞ্জের সাল্লা থেকে অন্তত 400 450 ঘটনা ঘটেছে এই হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনা। একটা ঘটনা নিরপেক্ষ তদন্ত হয়নি। এবং ইতিহাস বিশ্লেষণ করে যদি দেখেন, আমি দেশের হিন্দু ভাইদেরকে বলবো, আওয়ামী লীগের আমলে হিন্দুরা, অন্যান্য সংখ্যালঘুরা সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছে, জমি বাড়িঘর দখল হয়েছে আওয়ামী লীগের আমলে। এই কথাগুলো আমাদের বলতে হবে, কারণ গুটি কয়েক সুবিধাবাদী ব্রাহ্মণ্যবাদীরা হয়তো এই ফাঁসিবাদের দালালি করতে পারে, বাট মোস্ট অফ দ্য পিপল কিংবা মাইনরিটি কমিউনিটি বলেন, তারা চায় দেশটা ভালো চলুক, গণতন্ত্রের পক্ষে থাকুক। স্বপন ভট্টাচার্য এই সরকারের সাবেক এলজেডি প্রতিমন্ত্রী ছিলেন, একসময় ইঙ্গিত করে বলে, আগামী দিনে যদি বিলীন হয়ে যায়, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যায় কোনো দল, সেটি হবে আওয়ামী লীগ। এটা বাংলাদেশের কোনো দল না, এটা ভারতের একটি প্রাদেশিক দল। এদের নিবন্ধন আগামী দিনে থাকবে কিনা সেটি বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। তারা যেভাবে বাংলাদেশ রাষ্ট্রকে সম্পূর্ণরূপে ভারতের একটি দাসে পরিণত করেছে, বাংলাদেশকে একটা ভ্যাসেল স্টেটে পরিণত করেছে, সেখানে এটাই কি আমাদের মুক্তিযুদ্ধের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছিল? তাহলে 71-এর আগের অবস্থা এখনকার অবস্থার মধ্যে তফাৎটা কি থাকলো? আমরা যে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা হয়েছে লাখো ভাইয়ের রক্তের বিনিময়ে, সেই পুরো সার্থকতাকে আওয়ামী লীগ ধ্বংস করে ফেলেছে। আমাদের বক্তব্য একটাই, আমরা প্রথমে ধন্যবাদ জানাতে চাই যে জনগণ আমাদের ডাকে সাড়া দিয়ে এই অবৈধ সরকারকে, এই অবৈধ নির্বাচনকে, এই যে ভুয়া 7 তারিখের তথাকথিত পাতানো নির্বাচনকে বর্জন করেছে। আমরা জনগণকে আহ্বান জানাবো, আগামী দিনে আপনারা যেভাবে আমাদেরকে সমর্থন দিয়েছেন, আপনারা সমর্থন দিয়ে যান। এটা তো কোনো সরকার না, এটা তো একটা সাময়িক, তাদের সাংগঠনিক সক্ষমতা নাই। বিএনপি সহ অন্যান্য আন্দোলনরত রাজনৈতিক দলগুলোকে মোকাবেলা করার তাদের সাংগঠনিক ক্ষমতা নাই। তারা জনগণকে ফেস করার, জনগণের মুখোমুখি হওয়ার তাদের ক্ষমতা নাই। এরা শুধুমাত্র কেবলমাত্র তাদের প্রভু ভারতের ছত্রছায়ায় কতিপয় পুলিশ কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং প্রশাসনের কতিপয় কর্মকর্তার বন্দুকের নলের জোরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে অবৈধভাবে দখল করে আছে। যে কোনো সময় এই তাদের যে বন্দুকের নল সেটি ঘুরে যাবে, তখন কিন্তু তাদের আর অস্তিত্ব থাকবে না। এই কারণে আমরা বলতে চাই, জনগণ যেভাবে আমাদের সাথে ছিল তারা যাতে আমাদের সাথে থাকেন। ইনশাল্লাহ আপনারা যেরকম 7 তারিখে এই অবৈধ নির্বাচন বর্জন করে আপনারা আমাদের উপর আস্থা রেখেছেন, আমরা বলে দিতে চাই, আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের অধিকারের জন্য, স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা লড়াই করে যাচ্ছি, করে যাব। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে
চমক নিয়ে মাঠে নামছে বিরোধী দলগুলো এবং সেই সাথে একের পর এক নতুন কর্মসূচি করে আওয়ামী লীগকে কঠিন ফাঁদে ফেলতে শুরু করে দিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং তাদের এই সকল বক্তব্যগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি শেষ পর্যন্ত কোনো চমক দিয়ে মাঠে নেমেছে এই সকল বিরোধী দলগুলো? তো দর্শক বন্ধুরা, আপনারা এই বক্তব্যগুলো শুনে আপনাদের কাছে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।